আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি রোহান। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দেবেন। আর আমি এর আগেও একটা ঘটনা আপনার ইমেলে পাঠিয়েছি। আজ আবারও আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনাটা ইমেলে পাঠিয়েছি সেটা 1997 সালের ঘটনা। আশা করি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভয়ঙ্কর হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমার ইমেলে পাঠাতে চাইলে bhutolahorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাব। রাত প্রায় 10:30 বাজে। ডাক্তার শামীমের চেম্বার। অনবয়স্ক হয়ে তিনি নিজের চেয়ারে বসে আছে। সে সহকারী শফিক একটু ইতস্তত করে চেম্বারে ঢুকে আস্তে করে বলে, সর্দার, আর কোনো রোগী নেই, রাত হয়েছে অনেক, বাড়ি যাবেন না? চমকে উঠে শামীম বলল, হ্যাঁ শফিক, এই যাচ্ছি, সব গুছিয়ে রেখে তুমি চলে যাও। ডয়ার খুলে ভিজিটের টাকাগুলো পকেটে ভরে উঠে দাঁড়াতেই ঘরের কোণে ঝুলন্ত কঙ্কালটার দিকে তার দৃষ্টি পড়ল। হৃদয় তীব্র ব্যথা অনুভব করলো শামীম। দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো সে। ডাক্তার হিসেবে তার খুব সুনাম, চেম্বার সব সময় ভিড় লেগেই থাকে। তার ভিজিট 700 টাকা, তাও রোগীর কমতি নেই। এছাড়া সে নামকরা একটা হাসপাতালের প্রফেসর, প্রচুর উপার্জন তার। এত টাকা দিয়ে কি করবে সে? একা মানুষ, গরিব আত্মীয় স্বজন, এতিম অসহায় এদেরকে দান করে দেয়। ফ্ল্যাটের ডাক্তার ঢুকতে মিষ্টি মধুর একটা কণ্ঠস্বর বলে উঠল, বাকি রাতটুকু শেষ করে এলেই তো পারতে। আমি যে একা থাকি, এত রাত পর্যন্ত না খেয়ে অপেক্ষা করি, সাহেবের খেয়ালই থাকে না। হাসি মুখে শামীম বলে, রাগ করো না লক্ষ্মীটি, এত রোগী থাকে কাউকে ফেরাতে পারি না। আর কতদিন না বলেছি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও, বেগম সাহেবের খেয়াল থাকেই না। ঝংকার দিয়ে উঠল স্বরটা। হ্যাঁ, স্বামী বাইরে না খেয়ে পরিশ্রম করছেন আর আমি স্বার্থের মতো খেয়ে নেব, তাই না? প্রিয় সখী, জেনে শুনি তো এই অধমকে বরণ করেছে তুমি, এখন রাগ করলে চলবে কেন? হ্যাঁ, নাও টাকাগুলো ধরো। এই বলে পকেটে হাত দিয়ে চমকে উঠল। স্বামী শূন্য ঘরে একা দাঁড়িয়ে আছে, আর কেউই নেই ঘরে। অবসন্নের মতো টলতে টলতে শোবার ঘরে এসে বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। বিছানার পাশের ছোট টেবিলে মায়ের মুখের হাসি ছবি রাখা, কি মিষ্টি হাসি! তা দেখেই তাকিয়ে হাসছে মনে হয়। আচ্ছা, 3 বছর হলো তার ঘর শূন্য, প্রিয়তমা স্ত্রী মায়া নেই, তাকে ফাঁকি দিয়ে চলে গেছে ওই নিশি গগনে তারা হয়ে জ্বলছে। 3 বছর আগের ঘটনা। একদিন বেশ রাত হয়ে গেল শামীমের বাসায় ফিরতে। কলিং বেল টিপল, দরজা খুলল না। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও বেলটি টিপল, না মায়া না বুয়া, কেউ আসছে না। দরজার চাবি একটা তার কাছে থাকে, সেটা দিয়ে দরজা খুলে ঢুকে অবাক হলো সে। পুরো ফ্ল্যাটে অন্ধকার, কোনো ঘরেই আলো জ্বলছে না। বুকটা তার কেঁপে উঠল। কি হয়েছে? তার মায়ের কিছুই হয়নি তো। বসার ঘরের আলোটা জ্বালিয়ে মাকে ডাকতে লাগলো, বই বা কোথায়? কারো কোনো সারা শব্দ নেই, সব তছনছ, যেন জ্বর বয়ে গেছে ঘরটাতে। আটকে উঠলো, হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। দৌড়ে বাথরুমে ঢুকেই আর্তনাদ করে উঠল। মায়া পড়ে আছে মেঝেতে, শরীরে একটা সুতো নেই, মুখ বাঁধা, বিস্ফোরিত খোলা চোখে আতঙ্কে এবং কষ্টের ছাপ স্পষ্ট। অবিষ্ট দেখার দেখেই বুঝলো মায়া আর নেই এই পৃথিবীতে। উন্মাদের মতো ছুটেছে, সযত্নে কোলে তুলে নিয়ে এসে বিছানায় শুয়ে চাদর দিয়ে শরীরটা ঢেকে দিল তার। তারপর পুলিশ জানালো। পুলিশ তন্ন তন্ন করে খুনির আলামত খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। বুয়া অজ্ঞান হয়ে রান্নাঘরেই পড়েছিল, তারও হাত মুখ বাঁধা, মাথায় আঘাত করা হয়েছিল। জ্ঞান ফিরলেও সে কিছুই বলতে পারল না। সে রান্না করছিল, হঠাৎ পিছন থেকে মাথায় বাড়ি দেয় কেউ। না, কাউকে সে দেখতে পায়নি, তবে কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে বেরিয়ে এসেছিল। বসার ঘরে ভাবি টিভি দেখছিল। ভাবি বলল, তুমি যাও, আমি দেখছি কে এলো। তারপর কি হয়েছে সে বলতে পারবে না।
কেবল একজন পুরুষের অস্পষ্ট স্বর শুনতে পেয়েছিল এবং কতক্ষণ পরে আচমকা তাকে পিছন থেকে আক্রমণ করে। পোস্টমর্টেমে জানা গেল মায়াকে একাধিকবার ধর্ষণ করে গলা টিপে মেরে ফেলা হয়। খুব পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় কাজটা করেছে খুনি। অতিমাত্রায় সাবধানী ছিল, হাতে দস্তানা পড়েছিল, তাই কোথাও হাতের ছাপও পাওয়া যায়নি। পাশবিক অত্যাচারের ধরন থেকে আন্দাজ করা যায় যে ধর্ষক আক্রোশ মিটিয়েছে মেয়েদের সাথে। ফ্ল্যাটের গার্ড সে সময় বাথরুমে গিয়েছিল, সুতরাং সেও কিছু বলতে পারল না। গেট অরক্ষিত রেখে যাওয়া তার ঘোর অন্যায় হয়েছে। চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। কোনো পাষাণ্ড মাকে এমন নিষ্ঠুরভাবে মারল কেন? কাউকে সন্দেহ করে কিনা শামীম জানতে চাইল। পুলিশ কিন্তু সে বলতে পারলো না। ওদের দুজনেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তেমন ছিল না, সুতরাং কার নাম বলবে? অনেক চেষ্টা করলো পুলিশ, কিন্তু খুনি ধরা পড়লো না। শামীম একটা কাজ করলো, কারো কথা শুনলো না। মাকে তখনও কবর দিতে দিল না। সে নিজের ডাক্তার, অন্য দুজন ডাক্তারের সহযোগিতায় মার কঙ্কালটা ডাক্তারি প্রতিজ্ঞায় প্রয়োগ করে আস্ত বের করে নিজের চেম্বারে ঝুলিয়ে রাখলো। হোক কঙ্কাল, তবু সে মায়ার। ওর চোখের সামনে থাকবে মায়া, তার ভালোবাসা। এরপর শরীরের সব অংশ দাফন করে দিল। ওর এই কাজটাকে অন্য সবাই পাগলামি ছাড়া আর কিছুই ভাবলো না। হ্যাঁ, সে পাগল। মায়া তার অস্তিত্ব মিশেছিল। অসময়ে তাকে হারিয়ে শোকে নেওয়া, খাওয়া দাওয়া ভুলে যায়, কাজকর্ম কিচ্ছু করতো না। স্বামীর দূর সম্পর্কের এক খালা সে সময় ওর কাছ থেকে আদর যত্ন করে সুস্থ করেন, আর সহকর্মীদের সহানুভূতি তো ছিলই। নিজেকে সুস্থির শান্ত করে অবশেষে কাজের বয়স্ক থেকে মাকে ভুলতে চেষ্টা করে। সে যেন এক যন্ত্র, বেঁচে থাকতে হবে তাই আছে। আত্মহত্যা মহাপাপ, আল্লাহ কখনোই পাপ মাফ করবেন না, তাই নিজেকে শেষ করতে পারেনি। মায়াবিনের শামীম যেন আত্মা ছাড়া শরীর। এরপর শামীম আর কাউকেই সহ্য করতে পারে না, একা থাকতেই পছন্দ করে। খালা বুঝলেন ওর মানসিক অবস্থা, আবার বিয়ে করতে বললেন, কিন্তু শামীম রাজি হলো না। বুয়াকে বিদায় করে একজন কম বয়সী ছেলেকে রাখলো, রাজু, যে তার সব কাজ করে। টান্নাও চেম্বার থেকে ফিরে শান্ত দেহে কোনো মতে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ে সে। বিছানা শুতে সিনেমার মতো চোখ ভেসে উঠতে থাকে অতীতের মধুর স্মৃতিগুলো। মাকে প্রথম দেখে শামীম তার চেম্বারে চাচাকে নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে। আবার মায়ার মা বাবা মারা যান অনেক আগেই। চাচার কাছে মানুষ সে। চাচারও একটা তরুণ অতীত ছিল। স্ত্রীও একমাত্র ছেলে চাঁদপুরে আত্মীয় স্বর বাসায় বেড়াতে গিয়েছিল। ফেরার পথে লঞ্চের ডুবিতে বহু যাত্রীর সাথে তারা মারা যায়। এই সহনীয় যন্ত্রটা তিনি ভুলতে চেয়েছেন মায়াকে নিয়ে। এতে মেয়েটিও পিতৃস্নেহ লালন পালন করেন। অপূর্ব শুনতেই মেয়েটিকে দেখে স্বামীর মাথা ঘুরে যায়, এবং সুদর্শন স্বামীমও বুঝতে পেরেছিল মায়ের তার প্রতি দুর্বল। অসুস্থ চাচাকে ডাক্তার দেখাবার সূত্র ধরে দুজনের পরস্পরের খুব কাছে চলে আসে। চাচার কাছে শামীম তার সহকর্মীর মারফত মাকে বিয়ের প্রস্তাব দেয়। শামীমের মতো এত উপযুক্ত পাত্রকে অপছন্দ করার প্রশ্নই নেই। আদরের ভাইজির সুব্যবস্থা হয় তিনি অত্যন্ত খুশি মনে সম্মতি দেন। বেশ ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। উভয় পক্ষের কম নিমন্ত্রিত অতিথি হয়নি। আনন্দের সবাই নব দম্পতিতে শুভেচ্ছা জানিয়ে দাওয়াত খেয়ে গেল। স্বামীর শূন্য ঘর মিষ্টি বউয়ের আগমনে পরিপূর্ণ হলো। উভয়ে মনের মতো জীবন সঙ্গী পেয়ে খুশির জোয়ারে ভেসে গেল। চাচা আগেই অসুস্থ ছিলেন। স্বামী আন্তরিক চেষ্টা করেও ওনাকে ধরে রাখতে পারল না। স্ট্রোক করে মারা গেলেন তিনি। দ্বিতীয়বার পিতৃহারা হয়ে মায়া খুবই কষ্ট পেল, কিন্তু স্বামীর প্রাণডালা ভালোবাসা ও সপ্রেম সাহর্যে মায়া স্বামীকে অবলম্বন করে নতুন করে বাঁচার প্রেরণা পেয়ে সুখ স্বপ্নে বিভোর হয়ে রইল। মায়া নিজেকে সামনে সংসারে মন দিল। চাচাকে মনে পড়ে আর বুকের মধ্যে কষ্ট অনুভব করে। চাচা না থাকলে কোথায় ভেসে যেত। স্বামীর মতো স্বামী পেয়েছিল, তাই সহজেই শোক ভুলতে পেরেছে। যাই হোক, মাকে খুশি রাখার জন্য শামীম সিদ্ধান্ত নেয় হানিমুনে যাবে। একটু দেনমনা করে অবশেষে মায়া রাজি হয়ে গেল। হানিমুনে শামীম দেশের বাইরে যেতে চেয়েছিল, কিন্তু মায়া রাজি হয়নি। প্লেনে চড়তে তার অনেক ভয় লাগে, সুতরাং কাপ্তাই রাঙামাটি, কক্সবাজার, হিমছড়ি ইত্যাদি প্রায় সব প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছে।
কি যে খুশি হয়েছে মায়া, ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত আনন্দে স্বামীর হাত ধরে সারাদিন ঘুরছে, যা মন চায় খেয়েছে, প্রাণ ভরে শপিং করেছে। রাতে হোটেলের নিভৃত কক্ষে রোমান্টিক পরিবেশে স্বামীর উষ্ণ আলিঙ্গনে নিজেকে সঁপে দিয়ে আবেশ মাখা তৃপ্তির স্বরে বলেছে, ওগো এত সুখ আমার সইবে তো। শামীম কোনো জবাব দিতে পারেনি, শুধু মায়ের পেলব কোমল দেহকে আপন করে শরীরের সাথে মিশিয়ে নিয়েছে। না, মায়ের কপালে সত্যি অত সুখ সয়নি হয়তো। কোনো নিষ্ঠুর প্রাসাদ ভাবে শান্ত সুন্দর মিষ্টি মেয়েটার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। মাত্র বিকশিত পদ্মের মতো পাপড়ি মেলেছিল সে। রাজুরটাকে কঠিন বাস্তবে ফিরে এলো শামীম। সাহেব, খানা দেবো টেবিলে? তাড়াতাড়ি চোখের পানি মুছে বিষণ্ণ সুরে বলল শামীম। রাজু কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমাকে শুধু এক গ্লাস দুধ দিয়ে দিও। যেতে যেতে রাজু ফিরে তাকালো। সে সবাই জানে বড় কষ্ট হলো এই ভালো মানুষ মনিবের জন্য। মানুষ কি করে এত অন্যায় জঘন্য কাজ করতে পারে সেটা স্বল্প জ্ঞানের রাজু বুঝতে পারে না। শুনেছে খুনি ধরা পড়েনি। নিচু স্বরে রাজু বলল, শয়তানটাকে পেলে আমি খুন করে ফেলবো। শামীম উঠে বাথরুমে যেয়ে মুখে হাত ভালো করে পানি দিয়ে এসে দুধ খেলো, সাথে একটা ঘুমের ওষুধ। খুব বেশি অস্থির লাগে সেদিন ওষুধটা খেতেই হয় তাকে। ঘুমের ওষুধের অপকারিতা ডাক্তার হিসেবে জানা সত্ত্বেও খায় সে। কি করবে, মায়াবী মেয়েটাকে ভুলতে আপ্রাণ চেষ্টা করেও পারে না যে। ওষুধের প্রভাবে ধীরে ধীরে আচ্ছন্ন হতে থাকে চেতনা। অদ ঘুম আদো জাগরণের শামীম অনুভব করে তার মাথার কাছে মা এসে বসেছে। ওর শরীরে সুগন্ধ পায়। জড়িত স্বরে শামীম বলে, মায়া ঘুম আসছে না? শুইলা কণ্ঠে মা বলে, আমি তোমার মাথায় হাত বিলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও গো। মায় প্রিয়তমার কোমল হাতের স্পর্শ টেপায় সমস্ত অস্তিত্ব দিয়ে মাকে জড়িয়ে নেয়। ঘুমিয়ে পড়ে শামীম। শুক্রবার চেম্বার বন্ধ থাকে। বাড়িতে থাকতে স্বামীর মোটেও ভালো লাগে না, কারো কাছে যেতেও মন চায় না। হাসপাতালে আজকে যেতে হয় না, কাজের মধ্যে ব্যস্ত থাকলে তবুও ভুলে থাকা যায়। এতদিন হয়ে গেল, তারপরও হতভাগিনীর স্মৃতি মন থেকে মুছে গেল না। বিশেষ করে অত্যাচারিত মায়ের মুখের কষ্টের ছাপ তাকে তাড়া করে ফেরে। স্বামী হয়ে স্ত্রীকে নিরাপত্তা দিতে সে অক্ষম হয়েছে। এই মানসিক যন্ত্রণা তাকে শান্তি দেয় না। অনেকের বলা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করেনি। মায়ের জায়গায় কাউকে সে কল্পনাও করতে পারে না। মনে পড়ে মায়া প্লেনে চড়তে ভয় পেত, বলতো, মাগো কত উঁচুতে ভেসে থাকে, ওই ভারী জিনিসটা কোনোভাবে পড়লে আর রক্ষা নেই, বেঁচে থাকা যাবে না। অথচ নিজের বাড়িতে নিরাপদে থেকেও সে বাঁচতে পারল না। চিন্তাচ্ছন্ন শামীম কলিং বেলের আওয়াজে সকচিত হলো। অল্প পরেই রাজু সে বলল, সাহেব, আপনার একজন বন্ধু আসছেন, দেখা করতে চায় আপনার সাথে। এত বিরক্ত লাগলো স্বামীর, কিছু করার নেই। বাড়িতে কেউ এলে তাকে চলে যেতে বলা যায় না। বসার ঘরে এসে দেখলো আসাদ বসে আছে, পুরনো বন্ধু, আগেও বাসায় এসেছে, মাঝখানে বহুদিন আর আসেনি। স্বামী জোরকে হাসি আনলো মুখে। আরে তুমি, কি খবর, আর কেমন আছো তুমি? এতদিন কোথায় ছিলে? হ্যাঁ। রাজুকে নাস্তা আনতে বলে বসলো শামীম। আশা তো হাসি মুখে জবাব দিল, আমি ভালোই আছি, এতদিন আমি রেখেছিলাম, তোমরা কেমন আছো? ভাবিকে দেখছি না যে, কোথায় সে? ডাকো, তার হাতের চা স্বাদ এখনো বলতে পারিনি। মায়া নেই, সংক্ষিপ্ত জবাব দিল শামীম। বাইরে গেছে বুঝি শপিং এ? না, মায়া মারা গেছে। আতকে উঠলো আসাদ। বলছো কি তুমি? কিভাবে? শীতল স্বরে শামীম বলল, ওকে খুন করা হয়েছিল। চমকে উঠল আসাদ। খুন? কেন? আর কে করেছে? খুনি কি ধরা পড়েছে? গম্ভীর হয়ে গেল শামীম। এই প্রসঙ্গ থাক, অন্য কথা বলো। আমেরিকায় কবে গেলে, কিসের জন্য গিয়েছিলে? আসাদ কথা বলতে লাগলো ঠিকই, কিন্তু সেও যেন বিমর্ষ অন্যমনস্ক হয়ে গেল। বসে বসে বেশ খানিকক্ষণ গল্প করলো দুই বন্ধু। চাটা খেলো। তারপর আসাদ বলল, এত ভালো মেয়েটাকে খুন করলো কে? আশ্চর্য, কাউকে সন্দেহ হয়নি। স্বামী অনিচ্ছার সাথে বলল, না, কাকে সন্দেহ করব, কোনো সূত্রই পাওয়া যায়নি। তাছাড়া প্রমাণ ছাড়া বলতে গেলে। থেমে গেল শামীম। আসাদ কিন্তু থামলো না, রসিকতার সুরে বলে উঠল, এই দেখো, তুমি আবার আমাকেই খুনি ভাবছো না তো? এটা যেন সেই প্রচলিত কথা, ঠাকুর ঘরে কেড়ে। না, আমি তো কলা খাইনি। বিরক্ত হয়ে শামীম বলল, কি যা তা বলছো? তোমাকে কেন আমি খুনি ভাববো? কি মুশকিল, হ্যাঁ?
এরপর ওদের কথা আর জমলো না। কিছুক্ষণ পরে আসাদ চলে গেল। সে চলে যাওয়ার পরেই স্বামীর হঠাৎ একটা কথা মনে পড়ল। মা একদিন বলেছিল যে আসাদ প্রায় নাকি বাসায় আসে। সে সময়টা স্বামী বাসায় থাকে না। মার একটুও ভালো লাগে না। অতি ভদ্র শান্ত মেয়ে, মানাও করতে পারে না। স্বামীকে বলেছিল তুমি ওকে আসতে মানা করে দিও, ওর চোখের দৃষ্টি কথাবার্তা ভালো না। স্বামী তখনই ফোন করে আসাদকে মানা করে দেয়। মায়া পছন্দ করে না, তুমি আর এসো না। এরপর আসাদ আর আসেনি। মায়ের ওপর আসাদের নজর ছিল। এই ঘৃণিত কাজ করেনি তো। কিন্তু আমেরিকা যাওয়ার যে সময়ের কথা আসাদ বলল, সেটা মায়া খুন হওয়ার আগে। সে সময় তো আসাদ দেশেই ছিল না। কয়েকদিন পর স্বামীর চেম্বারে রোগী দেখছিল। শফিক এসে জানলো স্যারের বন্ধু আসাদ এসেছেন। স্বামী খুব অবাক হলো। তারপর বলল, ঠিক আছে, একটু বসতে বলো, আমি এই কাজটা শেষ করিনি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, চেয়ারে বসতে শামীম বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ? অবসন্নভাবে আসাদ উত্তর দিল, শরীরটা কদিন থেকে খারাপ লাগছে, তুমি থাকতে আর কার কাছে যাব। শামীম কয়েকটা কথা জিজ্ঞেস করলো, প্রেশার দেখলো, তারপর প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল, কয়েকটা পরীক্ষা করতে দিলাম, করিয়ে নাও, আন্দাজে তো ওষুধ দেওয়া যায় না। পরীক্ষার পর রিপোর্ট দেখে এই সময় একটা ঝমঝম আওয়াজ হতে মুখ তুলে শামীম স্তম্ভিত হয়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই অলৌকিক দৃশ্য। অবিশ্বাস্য দৃশ্য দেখে মায়ের কঙ্কালটা দেয়াল থেকে নেমে হেঁটে আসছে এসে ঠিক আসাদের পিছনে দাঁড়ালো। গোটা শরীরটা কঙ্কালের, কিন্তু মুখটা রক্ত মাংসের। মায়ার লাবণ্যবর্তী রূপসী মায়া নয়, হিংস্র মোমের মতো সাদা মুখ, চোখ থেকে যেন আগুন ঝরে পড়েছে। এদিকে শামীমকে বিস্মিত চোখে তার পেছনে তাকাতে দেখে আসাদ ঘুরে দেখতে পেল। তারপর আতঙ্কে বিভৎস চিৎকার করে উঠল। মায়া দু হাতে আসাদের গলাটা চেপে ধরল। শামীম শুধু চিৎকার করে বলতে পারল, মায়া না। তারপর যেন পাথরে পরিণত হলো। বুঝতে পেরেছে সে অনেক আগেই বোঝা উচিত ছিল। পরিচিত কেউ না হলে মা সেদিন দরজা খুলতো না। শামীমের নিষেধ ছিল, কি হলো দেখে নিশ্চিত হয়েছে এবং আসাদ তার ইচ্ছে মতো আক্রোশ মিটিয়েছে। খুনটাও করেছে পরিকল্পনা করে, কারণ মাকে বাঁচিয়ে রাখলে পুলিশ তো বটেই, স্বামীও তাকে ছাড়তো না। প্রিয়তমা স্ত্রীকে লাঞ্ছিত করার জন্য খুন করে ফেলতো আসাদকে। মুখোশধারী শয়তানটার গলাটা চেপে ধরে অপার্থিব ভয়াবহ স্বরে বলল মায়া, ইবলিশ, জানোয়ার, কত মিনতি করেছি, হাতে পায়ে ধরেছি, কিন্তু ছাড়িসনি তুই। এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম, আমাকে খুন করে তুই বাঁচতে পারবি? আমার সোনার সংসার তোর লালসায় ছাড়খাড় করে দিয়েছিস। দিনের পর দিন আমার স্বামী কষ্টে চলে শেষ হয়েছে। শেষের দিকে মায়ের স্মরণ কোন হয়ে এলো। এদিকে আসাদের অবস্থা কাহিল, দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো ভয়ে চিকটে বেরিয়ে আসছে, কঙ্কালের হাত দুটো ছাড়াবার বৃথা চেষ্টা করছে। ইতিমধ্যে চিৎকার শুনে শফিক ছুটে এসে এই ভয়াবহ অবিশ্বাস্য ব্যাপার দেখে জায়গাতেই জমে গেল। যত কষ্ট বেদনা পেয়েছিল আসাদকে ধরে রেখে উসুল করতে লাগলো। অবশেষে বলল, আমার স্বামীর কাছে স্বীকার কর সব কিছু, নইলে মেনে ফেলবো তোকে। রুদ্ধস্বরে বলল আসাদ, বলবো, সব বলবো, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। কাঁপতে কাঁপতে স্বীকারোক্তি দিল আসাদ। স্বামী ও শফিক শুনলো। আসাদের কথা শেষ হওয়া মাত্র মায়ের বজ্র কঠিন চাপ আলগা হয়ে গেল। মৃদুস্বরে বলল মায়া, এতদিন পরে শান্তি পেলাম আমি, মুক্তি হলো আমার আত্মার। বলেই শামীমের দিকে তাকালাম। সেই অপরূপ লাবণ্যবতী মায়া, দু চোখে তার অশ্রু টলমল করছে। একটু হাসলো, বেদনা হাসি, তারপরে মিলে গেল মায়ার মুখ এবং হুড়মুড় করে মাটিতে পড়ে গেল কঙ্কালটা। ভেঙে চুরমার হয়ে গেল। কোনোভাবেই তার জোড়া লাগানো যাবে না। শামীম ধীরে বলল, শফিক, পুলিশকে ফোন করো। আসাদের কথা পুলিশ অফিসারদের সামনে বয়ান দিল, অপরাধী মা খুনি। হ্যাঁ, শামীমের স্ত্রী মায়াকে ধর্ষণ করে গলা টিপে খুন করেছি। মায়ের উপর আমি অনেক দিন থেকেই আসক্তি, কিন্তু জানি আমার আশা কোনো দিনেই পূর্ণ হবে না, কারণ অনেক চেষ্টা করে সতীলক্ষ্মী মায়াকে আমি ভোগ করার সুযোগ পেলাম না। অগত ঠিক করলাম জোরবর্তী আমার কামনা চরিতার্থ করব। এর মধ্যে স্বামী আমাকে ওদের বাসায় যেতে নিষেধ করার অপমানে মায়ায় আগুন জ্বলে উঠল।
শামীম কোনো সময় বাসায় থাকে না সেটাও জানতামই। সেদিন ওদের ফ্ল্যাটের গাড়িটাকে ঘুষ দিয়ে তার মুখ বন্ধ করেছিলাম। মায়া দরজা খুলতে চায়নি, কিন্তু কাতরভাবে বললাম, খুব পিপাসা পেয়েছে, পানি খেয়েই চলে যাব। পানির কথা শুনে ও নরম হলো। দরজা খুলে আমাকে বসতে দিয়ে পানি আনার জন্য ঘুরতে ওর হাতটা ধরে মিনতি করে বললাম, মায়া, আমি স্বামীর চাইতে কম কিসে, আমার কাছে চলে এসো, রাজরানি করে রাখবো তোমাকে। মায়া ঝটকা দিয়ে হাত টেনে নিয়ে বলল, আপনি এই মুহূর্তে চলে যান, নইলে বুয়াকে ডাকবো, আর স্বামীকে ফোন করে এখনই আসতে বলবো, তারপর যা করার ও করবে। শুনে আমি দেরি না করে মায়াকে ঝাপড়ে ধরে প্রথমে ওর হাত মুখ চেপে ধরলাম। ও ঘরে ঢোকার আগে আমি দস্তানা পরে নিয়েছিলাম। এরপর সর্বশক্তি দিয়ে ওকে টেনে শোবার ঘরে নিয়ে মুখ হাত পা বেঁধে বিছানায় ফিরে রান্নাঘরে গেলাম বুয়ার ব্যবস্থা করতে। মায়া বাধা অবস্থায় চেষ্টা করছে নিজেকে রক্ষা করতে, কিন্তু আমার সাথে পারবো কেমনে। তারপর অল্পক্ষণ করে থেকে আসাতে আবারও বলতে লাগলো, আমি কখনোই আমেরিকায় চাইনি, কেবল বহুদিন আত্মগোপন করেছিলাম। সেদিন স্বামীর বাসায় গিয়েছিলাম পরিস্থিতি জানতে, দেখি কেউ কিছু ধরতেই পারেনি, আর কাউকে তো সন্দেহ করে নাই। যাক, মুখে হায় আফসোস করলাম এবং স্বামীর করুণা দশা দেখে অন্তরে উল্লাস বোধ করলাম, কিন্তু তখন জানতাম না যে ধর্মের কল বাতাসে নড়ে। আর কিছু বলতে চাইল না সে। শামীম পুলিশকে কিছু গোপন করেনি, কঙ্কালের কথা সবাই ভেঙে বলেছিল, নইলে আশা তো এত সহজে খুনের কথা স্বীকার করলো কেমন করে। তার কি জবাব দিত? সবিকও সাক্ষী ছিল। তাছাড়া আসাদের গলায় কঙ্কালের হাতের হাড়ের দাগ স্পষ্টই দেখা গেছে। বর্তমান যুগের মানুষ বিশেষ করে পুলিশের অলৌকিক বা অশরীর ব্যাপার বিশ্বাস করবে না। নিকট প্রমাণের ভিত্তিতেই তারা তদন্ত করে। কিন্তু পৃথিবীতে যা হোক, অবিশ্বাস্য অনেক রহস্য আছে যার সমাধান হয়নি। মায়ার ঘটনাও এমনই একটি রহস্য। যাই হোক, পুলিশের বিশেষ বিবেচনা এই এবং সহযোগিতায় কঙ্কালের ব্যাপার গোপন রেখে মায়া হত্যা মামলার বিচার শুরু হয়। খুনি নিজেই তখন তার অপরাধ স্বীকার করেছে, তখন আর প্রমাণের দরকার ছিল না। বিচারে আসাদের ফাঁসির আদেশ এবং খুনিকে সাহায্য করা অপরাধের গার্ডের যাবজ্জীবন কারাদণ্ড হয়। শামীম মায়ের প্রতি অন্যায়ের ন্যায় বিচার হয়, অনেক শান্তি পায়, সুস্থ স্বাভাবিক জীবন শুরু করে। বেশ কিছু দিন পরে সে পুনরায় বিয়েও করে। সুন্দরী বুদ্ধিমত্তা পিয়া স্বামীর ছায়া হয়ে অকৃত্রিম ভালোবাসা দিয়ে তার সব বেদনা ভুলিয়ে দেয়। শামীম 2 সন্তানের পিতা এবং প্রিয়তমা স্ত্রীর আদর্শ স্বামী, অত্যন্ত সুখী দাম্পত্য জীবন যাপন করছে। তো বন্ধুরা, আমার ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমার ইমেইলে পাঠাতে চান, তাহলে boothwalahorror@gmail.com পাঠিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।